এই সবাই আসছে। আচ্ছা, হ্যাঁ, তো আমি তোমাদের ভিডিও করব, ঠিক আছে? ভিডিও পরে তোমরা আপলোড করে দেবো, ওখান থেকে দেখে নিও। তো আমরা আজকে শুরু করি। আমরা বেসিক্যালি তোমাদের পরীক্ষা মনে হয় জুলাইয়ের 20 তারিখের দিকে হবে, ঠিক আছে? আর আসলে করোনা কি অবস্থায় দাঁড়াবে এগুলো আসলে বলা কঠিন, ঠিক আছে? মানে কবে ঠিক হবে না হবে কোনো লক্ষণ নাই। আমার মনে হয় এই বছরটা এইভাবেই যাবে, অনলাইনে যাবে তোমাদের। না, আমাদের ওই যে ভ্যাকসিন তো মনে হয় বের হচ্ছে। তোমার ভ্যাকসিন মোটামুটি অগাস্ট অক্টোবরের দিকে বাজারে আসবে, সম্ভাবনা আছে। হ্যাঁ, দুইটা ভ্যাকসিন মোটামুটি কাজ করতেছে, একটা হচ্ছে অক্সফোর্ডের আর একটা চায়নার। চায়নার কাছে তো থাকবেই এগুলো, আর আমেরিকার ওই যে অক্সফোর্ডের ওইটাও মোটামুটি ভালো রেসপন্স করতেছে, ঠিক আছে? তো ওইটা একটা মোটামুটি আমাদের খুশির খবর বলা যায়। আচ্ছা, তোমরা আমার আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখো। স্ক্রিন তো দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা, তো আমি আজকে বেসিক্যালি আমাদের নেটওয়ার্ক সিকিউরিটির আমরা মিডের আগে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব, ঠিক আছে? তোমরা একটু ভালো করে দেখো, আমাদের আজকে বেশি সময় লাগবে না। আচ্ছা, তো এইটা শুরু করার আগে আমি তোমাদের প্রিভিয়াস যে আমি দুইটা ল্যাবের ভিডিও আপলোড করেছিলাম সেটা সম্পর্কে একটু তোমাদের কি অবস্থা একটু শুনি। তো তোমরা কি ভিডিও দেখেছিলে? এই কি তোমরা কি ভিডিও দেখেছিলে? শুনতে পাচ্ছ না? হ্যালো? আচ্ছা, সবাই কি দেখছে ভিডিও, মোটামুটি বুঝতে পারছে? আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিও দেখে তোমরা বাসায় কি প্র্যাকটিস করেছিলে? হ্যাঁ, শেষেরটা সাউন্ড কোয়ালিটি অনেক লো, আমি এটা রেকর্ড করার পরে বুঝতে পারছি। তো সমস্যা নেই, আমি না হয় আর একবার ভিডিও আপলোড করে দেবো, সমস্যা নেই। তো আমি আর একটা ভিডিও আপলোড করব, এটাই হচ্ছে আমাদের লাস্ট, ঠিক আছে? এরপরে আর তোমাদের নতুন করে কোনো কিছু শিখতে হবে না, এটাই শেষ। তো এইখানে বেসিক্যালি আমরা নেটওয়ার্ক সিকিউরিটির কিছু জিনিসপত্র দেখব। তো আমি একটু তোমাদের এটা এক্সপ্লেন করি যে আসলে আমরা কি শিখতে যেতে চাচ্ছি আমাদের ল্যাবে, তারপরে না হয় আমরা নেটওয়ার্ক সিকিউরিটির এই থিওরিতে আসি। আমার মনে হয় এটাই ভালো হবে, ঠিক আছে? তো আমি একটু, হ্যাঁ, সবই দেখাবো। পার্সোনাল যদি কারো ইন্টারেস্ট থাকে সেই ক্ষেত্রে দেখানো যাবে। আমরা আগে আমাদের সিলেবাস শেষ করে নিই, এরপরে ওইগুলো মানে সিলেবাসের বাইরে জিনিসপত্র দেখানো যাবে, ঠিক আছে? আমার উইন্ডো দেখতে পাচ্ছে সবাই? আচ্ছা, তো আমি ওই আমাদের লাস্ট ল্যাবে যেটা হবে সেটা আমি এখন একটু এক্সপ্লেন করি। আসলে অনলাইনে এসব প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে খুব ঝামেলা, খুবই ঝামেলা। আচ্ছা, তো আমরা মনে করি এটা আমাদের একটা রাউটার, এখানে আমাদের একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, এখানে মনে করো আরেকটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা রাউটার, ঠিক আছে? এটা রাউটার, এটা আমাদের একটা সুইচ, এটা আমাদের একটা সুইচ। তো এর সাথে আমাদের অনেকগুলো পিসি থাকবে, ঠিক আছে? এর সাথে আমাদের অনেকগুলো পিসি থাকবে, এখানে অনেকগুলো পিসি থাকবে। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? আচ্ছা, তো দেখো, তো এই একটা রাউটারের সাথে আমাদের দুইটা সুইচ আছে, এটা একটা এটা একটা, ঠিক আছে? তো মনে করো যে আমাদের এইখানে আরেকটা রাউটার আছে,
এই রাউটার থেকে এই রাউটারের সাথে কানেকশনটা কি হবে, ক্রস ওভার কেবল হবে। কিন্তু ধরে নিলাম যে এর সাথে আমাদের দুইটা সুইচ আছে, এটা একটা সুইচ আর এটা একটা সুইচ, ঠিক আছে। তো মনে করো এটা আমাদের সি এর ল্যাব, এটা আমাদের সি প্লাস প্লাস এর ল্যাব, এটা আমাদের মনে করো নেটওয়ার্কিং এর ল্যাব, এটা মনে করো আমাদের জাভা প্রোগ্রামিং এর ল্যাব, ঠিক আছে। এটা আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাব, চারটা ল্যাব আছে। আমাদের একজন মনে হয় জয়েন করার জন্য আসছে, ইমরান। আচ্ছা, তো আমাদের এই যে নেটওয়ার্কটা তো কি তোমরা বুঝতে পারছো, এখানে দুইটা রাউটার আছে, চারটা সুইচ আছে। তো আমরা জানি যে এক একটা সুইচের সাথে এক একটা নেটওয়ার্ক কানেক্টেড। তো আমাদের বাম দিকের যে সুইচটা, এইখানে আমাদের ধরলাম এই সাথে যে পিসি গুলো কানেক্টেড সেইগুলো মিলে আমাদের একটা ল্যাবের নেটওয়ার্ক ধরলাম, সেটা সি এর একটা ল্যাব। তো এইখানে ধরলাম এটা সি প্লাস প্লাস এর একটা ল্যাব, এটা নেটওয়ার্কিং এর ল্যাব, এটা হচ্ছে আমাদের জাভার ল্যাব। এখন আমাদের অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এটাকে সংক্ষেপে এসিএল বলে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এটা মনে রাখবা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের এই সিলেবাসের বাইরের জিনিস। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এটাকে আমরা এসিএল বলি। এইটা দিয়ে বেসিক্যালি আমরা আমাদের নেটওয়ার্কের অ্যাক্সেসটাকে কন্ট্রোল করতে পারি। অর্থাৎ কে নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারবে আর কে পারবে না, এইগুলো আমরা রিস্ট্রিকশন দিতে পারি, সোজা কথা। তো মনে করো যে আমি চাচ্ছি যে এই সি এর যে ল্যাবটা আছে, এই সি এর ল্যাবের সাথে নেটওয়ার্কিং এর ল্যাবের কোনো পোলাপান কমিউনিকেট করতে পারবে না। এই নেটওয়ার্কিং এর ছাড়া বাকি সবাই আমাদের এই সি এর যে ল্যাবের ইউজারগুলো আছে তাদের সাথে কমিউনিকেট করতে পারবে। তাহলে তুমি এখন এটাকে কিভাবে ডিজাইন করবা? নিশ্চয়ই আমার কোনো কোথাও কিছু একটা রাখতে হবে। মনে করো আমি ফিজিক্যালি যদি চিন্তা করতাম যে তোমাদের 320 320 না 316 নাম্বার রুম মনে হয় আমাদের হচ্ছে নেটওয়ার্কিং এর ল্যাব, তাই তো? আর মনে করো আমাদের 310 বা কিছু একটা ওইদিকে আছে 319 আমাদের সি এর ল্যাব। তা আমি যদি বলি যে সি এর ল্যাবে নেটওয়ার্কিং ল্যাব থেকে কোনো স্টুডেন্ট এন্টার করতে পারবে না, তাহলে আমি কি করতাম? বাস্তবে আমি কি করতাম? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, বাস্তবে কি করতাম বলো? মানে নেটওয়ার্কিং ল্যাবের কোনো ইউজার, কোনো স্টুডেন্টকে যদি আমি সি প্রোগ্রামিং এর জন্য যে ল্যাবটা আছে এইখানে যদি কাউকে এন্ট্রি না দিতে চাই, আমি কি করতাম? মানে আমি কিভাবে এটাকে ম্যানেজ করতাম? এটা ভেরি সহজ একটা কথা। আমি সি এর ল্যাবের দরজাটা আছে, দরজায় একটা সিকিউরিটি গার্ড বসায় রাখতাম। ওরে বলতাম যে নেটওয়ার্কিং ল্যাব থেকে যদি কেউ আসে তাকে তুমি ঢুকতে দেবে না, তাই তো? তো এই জিনিসটা তোমরা চিন্তা করতে পারতেছো না কেন? ভেরি স্যাড। আচ্ছা, তাহলে আমরা কি করতাম যে আমরা ওই দরজার ওইখানে একজনকে বসায় রাখতাম, যে এখান থেকে কোনো নেটওয়ার্কিং ল্যাব থেকে যদি কেউ আসে একে ঢুকতে দেবে না। এখন তাহলে ওই সিকিউরিটি গার্ড চিনবে কিভাবে যে এই স্টুডেন্টটা নেটওয়ার্ক ল্যাব থেকে আসছে? কিভাবে চিনবে? কারণ আমাদের ওই যে জাভা প্রোগ্রামিং এর ল্যাব থেকে যদি আসে ওকে তো আবার ঢুকতে দিতে হবে। তাহলে নিশ্চয়ই আমার নেটওয়ার্কিং ল্যাবের যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য কোনো কিছু তাকে বলে দিতে হবে। বেঁধে বেঁধে আসতেছে না? আচ্ছা দাঁড়াও, তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে আমার মোবাইল ফোনের, আমার বাসার এই ওয়াইফাইটা 2 সপ্তাহ ধরে খুব ডিস্টার্ব দিচ্ছে। তো আজকে চেঞ্জ করব। আজকে হচ্ছে, দাঁড়াও আমি মোবাইলে ডেটা কানেক্ট করি, আমার এই ওয়াইফাইটা আজকে 10টার পরে চেঞ্জ করতে হবে। মানে আমি আইএসপি চেঞ্জ করব। খুব ডিস্টার্ব দিচ্ছে। এখন এখন শুনতে পাচ্ছ তোমরা?
হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যালো। আচ্ছা, তো আমি আমার মোবাইল ফোনের নেটওয়ার্ক কানেক্ট করছি, বুঝছো, কোনে খুব এটা প্যারা দিচ্ছে আমার ওয়াইফাইটা। যাই হোক, আচ্ছা আমি যেখানে ছিলাম আমি একটু দ্রুত শেষ করি। আচ্ছা, অনেকে এত লেটে আসতেছে। আচ্ছা, তো আমি যদি মনে করো আমার নেটওয়ার্কিং ল্যাবের স্টুডেন্টকে, আমি যদি আমার সি এর ল্যাবের নেটওয়ার্ক স্টুডেন্টগুলোর মধ্যে কমিউনিকেট করতে না দিতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমার সি এর যে ল্যাবটা আছে, এই যে এইখানে যে ল্যাবটা আছে দেখো, এই যে এটা রাউটার, এর সাথে সি এরটা কানেক্টেড, তাহলে এইখানে কিন্তু একজনকে বসা রাখতে হবে, যে যদি নেটওয়ার্কিং থেকে কেউ আসে, এখানে আসলো, আইডি কার্ড শো করতে হবে যে ঠিক আছে তুমি দেখাও যে তুমি আসলে নেটওয়ার্কিং ল্যাবের না। তাহলে সে কি করবে? সে তাকে ওই আইডি কার্ড দিয়ে আইডেন্টিফাই করা যাবে। তো আমাদের নেটওয়ার্কিংও যখন আমরা এই কাজটা করি, তখন আসলে এখানে আইডি কার্ড বসানো যায় না, তখন আমরা একটা ফিল্টার ডিজাইন করি। আচ্ছা, ফিল্টার দিয়ে কি কাজ করা হয়? ফিল্টার দিয়ে আমরা আসলগুলো রেখে বাকি যারা ফলস তাদেরকে আমরা ফেলে দিই নাকি? তো এইখানে আমরা একটা ফিল্টার ডিজাইন করব। এই ফিল্টারের মধ্যে বলে দেওয়া থাকবে যে কারা কমিউনিকেট করতে পারবে আর কারা কমিউনিকেট করতে পারবে না। এবং এইখানে এই ফিল্টারটা ডিজাইন করার পরে এখানে আমি কোথায় বসাবো তার উপর ডিপেন্ড করবে যে আমার নেটওয়ার্কটা কেমন সিকিউর হবে। এখন মনে করো তোমার বাসায় দুইটা ডোর আছে, দুইটা দরজা আছে, তুমি এক জায়গায় সেরকম সিকিউরিটি গার্ডের বসে রাখলে আর একটা দরজা রাখলে ওপেন, তাহলে কি তোমার বাসা সিকিউর হলো? সিকিউর কিন্তু হলো না। তো এই আমরা যখন ফিল্টার ডিজাইন করি, এবং ফিল্টারটা এমন জায়গায় বসাতে হবে যেন কোনোভাবেই অন্য কেউ সেখানে এন্টার করতে না পারে। দেখো, তাহলে আমি যদি এই জায়গায় যদি প্লেস করি তাহলে কি হবে? এই নেটওয়ার্কিং থেকে আসলে কিন্তু এর সাথে কমিউনিকেট করতে হলে অবশ্যই আমাকে রাউটারের এই ইন্টারফেসে আসতেই হবে। এই ইন্টারফেসে না আসলে কিন্তু আর কমিউনিকেটই করা যাবে না। তাহলে আমাদের তখন ওই ফিল্টারটা একে আটকায় দেবে। তো কিভাবে আটকাবে এটা আমরা যখন ল্যাবে আমি ভিডিও করবো তখন এটা দেখতে পারবা। আচ্ছা, এখন তোমরা যখন ভিপিএন বাংলাদেশ থেকে মনে করো বলো যে ফেসবুক ইউজ করা যাবে না, তাহলে এটাকে কিভাবে এটা গভর্নমেন্ট এটাকে ইয়ে করে, মানে ব্লক করে? তো মনে করো যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আমাদের দেশ, এই দেশ থেকে যত ইউজারই আছে যখন বের হবে তখন এটাতে বের হতে হবে, ঠিক আছে? তো এইখানে মনে করে বলে দেওয়া আছে যে বাংলাদেশ থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে ফেসবুকের জন্য তাহলে তাকে ব্লক করে দিতে হবে, মানে ওখানে সে স্টপ। এখন যারা চালাক, যারা ভিপিএন ইউজ করে, তারা কি হয়, তাদের লোকেশন, তারা মনে করো বসে আছে এইখানে, কিন্তু ভার্চুয়ালি নিয়ে যায় মনে করো আমেরিকা বা ইউএস এর কোনো একটা জায়গায়। তো এই ইউএস এর মধ্যে যখন নিয়ে যাবে তখন কি হবে, তার রিকোয়েস্টটা কিন্তু এই দিক দিয়ে আসবে। এই দিক দিয়ে আসলে কিন্তু আর সমস্যা নেই। তো ভিপিএন কি করে? ভিপিএন হচ্ছে তোমার লোকেশনটাকে সেন্স করে ফেলে। তোমরা খেয়াল করে দেখবা যে তোমরা যখন ভিপিএন ইউজ করো তখন তোমার লোকেশনটা কিন্তু বাংলাদেশ দেখাবে না। তো আমরা ওইভাবে আর কি আসলে আমাদের রেস্ট্রিক্টেড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আমরা ভিজিট করতে পারি। ঠিক আছে, তো এটাই বেসিক্যালি আমাদের এসিএল, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট ল্যাব। তো এটা আমি আজকে রাতের মধ্যে হয়তো ভিডিও আপলোড করবো, তোমরা এটা দেখে নিও। আচ্ছা, আমি এখন এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, তো বুঝতে পারছো আমরা কি করতে চাচ্ছি এখানে আসলে। হ্যাঁ, ওকে। তো আমরা এখন আমাদের নেটওয়ার্ক সিকিউরিটিতে যাই। আচ্ছা, তো আমরা নেটওয়ার্ক সিকিউরিটির আমরা এই যে এগুলো দেখছিলাম, এগুলো আমরা সবই দেখছিলাম মিডিয়ার আগে। যেমন একটা সিকিউর নেটওয়ার্ক সিকিউর কমিউনিকেশনের এই যে এই চারটা প্রপার্টি থাকতে হয়: কনফিডেন্সিয়ালিটি, মেসেজ ইন্টিগ্রিটি। এগুলো থিওরিটিক্যাল ছিল না, তোমাদের পরীক্ষা তো ছিল না। যদি রিটেন এক্সাম হতো তাহলে এগুলো থাকতো, ঠিক আছে? তারপরে এখানে আমরা প্রিন্সিপাল দেখছিলাম, মানে এখানে আমরা তিনটা অ্যালগরিদম দেখছিলাম: সিজার সেফার, মোনো আলফাবেটিক সেফার, আর একটা কি ছিল, পলি আলফাবেটিক সেফার। পলি আলফাবেটিক সেফার তোমাদের পরীক্ষায় মনে হয় ছিল, ঠিক আছে? তো এই এনক্রিপশন দুই রকমের হয়, একটা হচ্ছে প্রাইভেট কি এনক্রিপশন আর একটা পাবলিক কি এনক্রিপশন। তো প্রাইভেট কি এনক্রিপশনে আমরা কি করি, যে আমাদের কিটা সেন্ডার সাইডে যে কি দিয়ে মেসেজটাকে এনক্রিপ্ট করা হয়, রিসিভার সাইডেও কিন্তু ঠিক একই কি দিয়ে মেসেজটাকে ডিক্রিপ্ট করা হয়। তাহলে আমাদের এখানে একটা চ্যালেঞ্জ থেকে যায়। চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের সেন্ডার সাইড থেকে যখন কোনো কি শেয়ার করা হয়, আমরা ধরে নিয়েছিলাম যে এই কিটা অন্য কেউ আসলে দেখবে না, এটা যে ধরেছিলাম, এটা আমাদের সেন্ডার, এটা আমাদের রিসিভার। তো আমাদের এখানে একটা চ্যানেল আছে, কমিউনিকেশন চ্যানেল। তো আমি ধরে নিয়েছিলাম যে এইখানে মনে করো আমাদের যে কিটা থাকে, এই সেম কি দিয়ে কিন্তু মেসেজটাকে ডিক্রিপ্ট করা হয়। তো আমরা ধরে নিয়েছিলাম যে আমরা যখন এই কিটা শেয়ার করবো এই দিক দিয়ে,
তখন এটা অন্য কেউ দেখবে। এখানে তো আমার অনেক থার্ড পার্টি আছে নাকি? হ্যাঁ, এখানে আমাদের থার্ড পার্টি আছে, এরা তো সব সময় আমাদের রিড করতে পারে যে আসলে কি যাচ্ছে ভেতর দিয়ে। তো মনে করো এই কিটা যদি কোনো কারণে কম্প্রোমাইজ হয়ে যায়, মানে অন্য কেউ জেনে যায়, তাহলে কিন্তু তোমার কমিউনিকেশন সিস্টেমে আর কোনো সিকিউরিটি থাকবে না, টোটালি ব্রেকডাউন হয়ে যাবে। হ্যাঁ, তো এই টাইপের কিগুলোকে বলা ছিল হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন কি, মানে সেন্ডার সাইড এবং রিসিভার সাইড দুই সাইডেই সেম কি দিয়ে মেসেজটাকে এনক্রিপ্ট করা হয়। আমাদের সেন্ডার সাইডে যদি কে এর মান 5 হয়, রিসিভার সাইডে কিন্তু কে এর মান 5ই হতে হবে। এখন তুমি যখন এই 5টা শেয়ার করলা, এই সময় যদি কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু আর আমাদের কোনো সিকিউরিটি থাকলো না। তো এইটা ছিল হচ্ছে আমাদের প্রাইভেট কি এনক্রিপশন। তো আমরা এখন যেটা করব, আমরা এখন শিখবো হচ্ছে পাবলিক কি এনক্রিপশন। পাবলিক এনক্রিপশনটা শিখব। এইটার কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা সেন্ডার এবং রিসিভারে দুইটা করে কি থাকবে, ঠিক আছে? সেন্ডার এবং রিসিভারে দুইটা করে কি থাকবে, একটা কিকে বলা হয় প্রাইভেট কি, আর একটাকে কি বলা হবে, পাবলিক কি। তো প্রাইভেট কি, এই সবাই ভালো করে খেয়াল করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় থাকবে, এরপরেও তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাবে। আমাদের প্রত্যেকটা সেন্ডার এবং রিসিভারের দুইটা করে কি থাকবে, একটা থাকবে হচ্ছে প্রাইভেট কি, আর একটা থাকবে পাবলিক কি। প্রাইভেট কি শুধুমাত্র যে তারটাই জানবে। যেমন মনে করো এটা অ্যালিস, অ্যালিস যদি ববকে কোনো মেসেজ সেন্ড করতে চায়, তাহলে অ্যালিসের দুইটা কি থাকবে, একটা হচ্ছে প্রাইভেট কি যেটা শুধুমাত্র অ্যালিসই জানবে, আর একটা হচ্ছে পাবলিক কি যেটা সবাই জানবে। মনে করো আশরাফুলও জানবে, তারপরে আরও যারা আছে মোসাদ্দেক, তার বিভিন্ন জন, সবাই জানবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি যখন মেসেজটাকে এনক্রিপ্ট করে পাঠাবো, এনক্রিপ্ট করব, তখন এখানে কিছু মেকানিজম ক্রিয়েট হবে। সেই মেকানিজমগুলো আমরা একটু পরে দেখব। তাহলে আমরা এখন এটা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্ডার এবং রিসিভারের আগে আমাদের একটাই কি ছিল, এখন দুইটা করে কি থাকবে, একটা হচ্ছে আমাদের পাবলিক কি আর একটা প্রাইভেট কি। প্রাইভেট কিটা শুধুমাত্র যারটা সেই জানবে, হ্যাঁ, আর পাবলিক কি যেটা, এটা সবাই সবারটা জানবে। তাহলে এখন দেখো কি ঘটনা ঘটে তাহলে। আচ্ছা, তো আমাদের, তোমরা এগুলো এমনি একটু দেখো। আচ্ছা, এই পাবলিক কি এনক্রিপশনের একটা অ্যালগরিদম হচ্ছে আরএসএ অ্যালগরিদম। তোমরা আরএসএ অ্যালগরিদমের নাম শুনছো মনে হয়, আরএসএ নাম না শুনলে এখন এটা দেখো, এটা নিয়ে অনেকে মাস্টার্স, তারপরে পিএইচডি এগুলো সব করে, ঠিক আছে, এই অ্যালগরিদমের উপর বেস করে। এটা খুবই বিখ্যাত একটা অ্যালগরিদম, এটা নেটওয়ার্ক সিকিউরিটির একটা মেইন পার্ট। তো এই আরএসএ অ্যালগরিদম হচ্ছে তিনজন ম্যাথমেটিশিয়ান ছিল, এই যে নাম দেখো, রিভেস্ট, তারপরে শামির, অ্যাডেলম্যান, ঠিক আছে। এই তিনজনের নামের প্রথম অক্ষরগুলো নিয়ে আরএসএ অ্যালগরিদমটা আসলে হয়। তো আমি আবার আমার আগের জায়গায় ফিরে যাই। তো এখানে আমরা আসি, এটা মনে করো অ্যালিস, এটা মনে করো বব। তো আমরা কি করব, পাবলিক এনক্রিপশন করব। তাহলে অ্যালিসের দুইটা কি থাকবে, একটা কি হচ্ছে কিকে প্রকাশ করা হয় ই দিয়ে, একটা কিকে প্রকাশ করা হয় স্মল টি দিয়ে। এই ইটা হচ্ছে আমাদের পাবলিক কি, এটা হচ্ছে আমাদের পিইউ বি, আর এই ডি হচ্ছে আমাদের প্রাইভেট, ঠিক আছে? সবাই বুঝতে পারছো যে আমাদের সেন্ডারে দুইটা কি থাকে, একটা হচ্ছে ছোট হাতের ই আর একটা হচ্ছে ছোট হাতের ডি। ইটা হচ্ছে পাবলিক কি আর ছোট হাতের ডিটা হচ্ছে প্রাইভেট কি। একইভাবে এরও দুইটা কি থাকবে, একটা ই আর একটা ডি। ইটা হচ্ছে আমাদের পাবলিক আর ডিটা হচ্ছে প্রাইভেট। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের এখানে একটা সার্টিফিকেট অথরিটি থাকে, সিএ অথরিটি। সার্টিফিকেট অথরিটি তোমার নাম শুনে থাকতে পারো, সার্টিফিকেট অথরিটি। এই সার্টিফিকেট অথরিটির কাছে যতজন সেন্ডার এবং রিসিভার আছে, তারা প্রত্যেকের পাবলিক কিটা শেয়ার করে থাকে। তার মানে এখানে এরকম টেবিল থাকে, এইখানে মনে করো, এখানে বলা হলো যে ই, এটা মনে করো অ্যালিসের, ই ওয়ান মনে করো অ্যালিস, তারপর ই টু মনে করো বব, ঠিক আছে? এরকম যতজন থাকবে সবার এখানে পাবলিক কিটা শেয়ার করা থাকে, ঠিক আছে? পাবলিক কিটা শেয়ার করা থাকে। আচ্ছা, এখন মনে করো অ্যালিস ববকে কোনো একটা মেসেজ পাঠাবে, তাহলে এ যেটা করবে, এই প্রথমে মেসেজ এমটাকে, এই যে অ্যালিস যে ছিল, অ্যালিসের যে পাবলিক কি, ঠিক আছে, অ্যালিসের যে পাবলিক কি, এই পাবলিক কি দিয়ে একবার এনক্রিপ্ট করবে। একবার এনক্রিপ্ট করলো, এরপরে যাকে পাঠাবে তার যে পাবলিক কি ছিল, সেই পাবলিক কি দিয়ে আবার এনক্রিপ্ট করবে। এখন এনক্রিপ্ট করার পরে মেসেজটাকে একে পাঠালো,
তাহলে এই যখন ডিক্রিপ্ট করবে তখন কি করবে, তখন হচ্ছে প্রথমে এই অ্যালিস সেন্ডার সাইডে প্রথমে কিন্তু অ্যালিসের পাবলিক কি দিয়ে মেসেজটাকে এনক্রিপ্ট করেছিল, তারপরে এনক্রিপ্ট করেছিল হচ্ছে যাকে সেন্ড করবে তার পাবলিক কি দিয়ে। তাহলে এই যে এর কাছে যখন আসবে এ ডিক্রিপ্ট করবে, কয়বার ডিক্রিপ্ট করবে, দুইবার। প্রথমবার ডিক্রিপ্ট করবে হচ্ছে এইখানে এর যে ইয়াটা ছিল, হ্যাঁ অ্যালিসের পাবলিক কি দিয়ে তো এনক্রিপ্ট করা হয়েছিল, তাহলে প্রথমে ডিক্রিপ্ট করবে কার্ড, প্রথমে ডিক্রিপ্ট করবে কার্ডটা দিয়ে। এই যখন ডিক্রিপ্ট করতে চাবে তখন সে প্রথম কোন কি দিয়ে, না 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 তাই হলো নাকি, প্রথমে তো সে এনক্রিপ্ট করলো হচ্ছে অ্যালিসেরটা দিয়ে, তারপরে তো করছে হচ্ছে ববেরটা দিয়ে। তাহলে বব যখন করবে তখন কিন্তু উল্টা কাজ করতে হবে। হ্যাঁ, প্রথমে সে ববের যে এনক্রিপ্ট করবে, যখন ডিক্রিপ্ট করবে তখন এই যে যাকে সেন্ড করছে তার কিন্তু প্রাইভেট কি লাগবে। এখন যেহেতু এই প্রাইভেট কি কারোর সাথে শেয়ার করার কোনো সুযোগ নাই, সেই ক্ষেত্রে আমাদের এই যে সিস্টেমটা হলো, এই সিস্টেমটা কিন্তু এখন আমরা বলতে পারি সিকিউর নাকি, যেহেতু এই ডিটা কিন্তু অন্য কারো কাছে নাই। তো একবার ডিক্রিপ্ট করবে তার প্রাইভেট কি দিয়ে, পরের বার ডিক্রিপ্ট করবে এই যে যে সেন্ড করেছিল তার পাবলিক কি দিয়ে। তাহলে এখন দেখো এইখানে সিকিউরিটি প্রোভাইড করছে কিভাবে, সিকিউরিটিটা হচ্ছে আমি যাকে পাঠাবো সে ছাড়া কিন্তু অন্য কেউ মেসেজটাকে ডিক্রিপ্ট করতেই পারবে না, কারণ তার যে প্রাইভেট কি এটা কিন্তু অন্য কারো কাছে নাই। এখন সে যদি ইচ্ছা করে তার টেবিলের উপরে যদি সেভ করে রাখে যে আমার পাবলিক কি এটা, মনে করো তোমার ফেসবুকের পাসওয়ার্ড তুমি লিখে রাখলা তোমার খাতার উপরে, ভার্সিটি খাতার উপর লিখে রাখলা যে এটা আমার পাসওয়ার্ড, তো এই ক্ষেত্রে কিন্তু এটা আর সিকিউরিটি দিতে পারবে না। তো এখানে ধরে নেওয়া হয় যে তার যে প্রাইভেট কিটা আছে এটা আসলে সিকিউর, এটা কোনোভাবেই কম্প্রোমাইজ হয়নি। কম্প্রোমাইজ মানে হচ্ছে চুরি করে কেউ নিতে পারবে না, জোর করে নিতে পারবে, ফোর্স করে নিতে পারবে না। মানে তুমি রাস্তা দিয়ে ঘুরতেছো, তোমাকে ফোর্স করে তোমার এটিএম কার্ড নিয়ে পাসওয়ার্ড নিয়ে পিন নিয়ে টাকা তুলে ফেললো, ঠিক আছে, এরকম কোনো ঘটনা ঘটে যাবে না এখানে। হ্যাঁ বলো। আবার বলো তোমার কোশ্চেনটা। না না না, প্রথমে অ্যালিস এনক্রিপ্ট করেছিল হচ্ছে অ্যালিসের প্রাইভেট কি দিয়ে, তারপরে এনক্রিপ্ট করেছিল হচ্ছে যাকে পাঠাবে বব, ববের পাবলিক কি দিয়ে। হ্যাঁ তো ডিক্রিপ্ট, না 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 এইখানেই তো টুইস্ট, মানে তুমি এনক্রিপ্ট করবা প্রাইভেট কি দিয়ে, কিন্তু এটাকে ডিক্রিপ্ট যখন করবা তখন আবার তার পাবলিক কি দিয়ে ডিক্রিপ্ট করা যাবে। তো যে কেউ তার পাবলিক কি দিয়ে পারবে, কিন্তু এইখানে এনক্রিপশন তো দুইবার হচ্ছে, একবার মনে করো এলিসেটটা দিয়ে হচ্ছে, পরে আবার কারটা দিয়ে হচ্ছে, ববেরটা হচ্ছে। তো তুমি যদি এক স্টেপ ভেঙে ফেলো, পরের স্টেপ কি ভাঙা যাবে? না তুমি আসলে এক স্টেপও ভাঙতে পারবো না, কারণ দেখো এখানে কি ঘটনা ঘটে, প্রথমে অ্যালিসের প্রাইভেট কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করে ফেললো, কিন্তু পরের বার এনক্রিপ্ট করলো কার কি দিয়ে, ববেরটা দিয়ে। তাহলে তাহলে প্রথমবার যখন ডিক্রিপ্ট করবো তখন কিন্তু ববেরই প্রাইভেট কি লাগবে, তাই তো? তাহলে তো এক সে এক, হ্যাঁ ববের প্রাইভেট দিয়ে তো আগে ডিক্রিপশন করতে হবে, দেন হচ্ছে তোমার অ্যালিসের পাবলিক কি দিয়ে আবার ডিক্রিপ্ট করতে হবে। তার মানে তুমি প্রথম স্টেপ ভাঙতেই পারবে না। মনে করো দুইটা লক আছে, প্রথম লকটা হচ্ছে, প্রথম লকের চাবিটা আছে কার কাছে, ববের হচ্ছে প্রাইভেট কি। হ্যাঁ, ওইটা দিয়ে ব্রেক করলে দেন তুমি মনে করো ওই যে যে সেন্ড করছে তার পাবলিক কি দিয়ে তুমি ব্রেক করতে পারবা। তো যেহেতু প্রথম স্টেপে তুমি ব্রেক করতে পারবা না, সো সেকেন্ড স্টেপে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? বাকি সবাই এই যে আমাকে কোশ্চেনটা করলো, বাকি সবাই কি এই প্রশ্নটা বুঝতে পারছো? এটা কিন্তু অনেক ভালো একটা কোশ্চেন ছিল। কি এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ তাহলে আমি এখন হ্যাঁ বলো। এখানে কি আর কারো কোনো কোশ্চেন আছে?
আচ্ছা তাহলে আমি পরেরটায় গেলাম। আচ্ছা এখন আমি একটা অ্যালগরিদম দেখব, একটা সেটা হচ্ছে মেসেজে মেসেজে লেখো ওখানে। হ্যাঁ কথা আসলে মাঝে মধ্যে হয়তো বা আস্তে শোনা যাবে বা শোনা যাবে না, এরকমই হচ্ছে এখন আমাদের যে দেশের যে অবস্থা তাতে এইভাবেই চলতে হবে, মানে একটু মানায় নিতে হবে আর কি। হ্যাঁ বলো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তোমাদের। রাফিন মনে হয় কথা বলতেছে নাকি? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, বলো কোশ্চেন বলো তোমার। আমি এই ছবি বের করবো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হুম, ডিক্রিপশন নাকি নিয়ে কি বলো? আচ্ছা প্রথমে ডিক্রিপ্ট করতে হবে হচ্ছে আমার ববের প্রাইভেট কি দিয়ে, দাঁড়াও। প্রথমে এনক্রিপ্ট করতে হবে ববের প্রাইভেট কি দিয়ে। দুই নম্বরে ডিক্রিপ্ট করতে হবে হচ্ছে অ্যালিসের পাবলিক কি দিয়ে। হ্যাঁ। হুম। পাবলিক কি দিয়ে আবার এনক্রিপশন হচ্ছে। হ্যাঁ রিসিভারের কাছে সেন্ড করলো। হুম। ডিক্রিপশনের ক্ষেত্রে। হুম। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা আমি বলি, আমাদের এই যে প্রত্যেকের যে দুইটা করে কি থাকে, একটা পাবলিক কি একটা প্রাইভেট কি, এই দুইটা পাবলিক কি এবং প্রাইভেট কি এর মধ্যে কিন্তু একটা রিলেশন থাকে, যেটা আমি কিছুক্ষণ পরে বলতে যাব। একটা রিলেশন থাকে, ঠিক আছে। তুমি এটাকে এনক্রিপ্ট যদি তার প্রাইভেট কি দিয়ে করো, এটাকে ডিক্রিপ্ট তার পাবলিক কি দিয়ে করা যায়। ওই রকম ভাবেই দুইটা কি তৈরি করা হয়। আমরা কিছুক্ষণ পরেই সেটাতে আসবো। আমি তো ওইটাতে আসবো, ঠিক আছে, তা না হলে তো হলো না কিছু। আচ্ছা আর তুমি হ্যাঁ তো সেখানে আসবো। আচ্ছা তো এখন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ প্রাইভেট কি দিয়ে, পাবলিক কি দিয়ে, হ্যাঁ। হুম। কি ডিক্রিপ্ট করতে পারবে? পারবে না। না না না, হ্যাঁ এটাই তো মেন কথা তা। না না না, এটা 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 সবার সবার প্রাইভেট কি দিয়ে হবে না কিন্তু। আমি যার পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করলাম তারই প্রাইভেট কি লাগবে। হ্যাঁ তারই প্রাইভেট কি লাগবে, কারণ ওই পাবলিক কি আর প্রাইভেট কির মধ্যে একটা রিলেশন আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আমি আমি- আমার অ্যালগোরিদমে যাই, দেখো। এই আরএসএ, এই আমি যে কথাগুলো বললাম এটার একটা এক্সাম্পল হচ্ছে আরএসএ অ্যালগোরিদম। তো এই আরএসএ অ্যালগোরিদম শেখার আগে আমাদের, তোমরা যে ছোটবেলা বড়বেলায় যেখানেই থাকো না কেন, যে ম্যাথমেটিক্স গুলো শিখছো, ডিসক্রিট ম্যাথ, কনক্রিট ম্যাথ, এইটা সেটা, ওই সকল ম্যাথের চেয়েও আরো কিছু বড় বড় ম্যাথমেটিক্স আমাদের আছে, সেইখানে লাগবে, ঠিক আছে। তো আমি সেইখানে একটু যাই, দেখো।
তোমরা কি অ্যারিথমেটিক মডুলো নাম শুনছো? এগুলো তোমাদের কনক্রিট ম্যাথ বা ডিসক্রিট ম্যাথে ছিল। যেমন দেখো এইখানে বলা হয়েছে এ মোড এন। মোড মানে বুঝো তো নাকি? মোড মানে মডুলাস। যেমন 5 মোড মোড কত হবে? রেজাল্ট কত হবে? 1। হ্যাঁ, এটা 1 কিভাবে হলো? ভাগ টেস্ট থাকবে। হ্যাঁ, এটাই কিন্তু তোমাদের মডুলো। তো যেমন দেখো এখানে এ মোড এন প্লাস বি মোড এন, এবং এই দুইটাকে যদি আমরা আবার মোড করি n দিয়ে, তাহলে যে রেজাল্টটা হবে, আমরা যদি এ আর বি যোগ করে এন দিয়ে মোড করি তাহলে কি রেজাল্ট হবে? এটা যোগ বিয়োগ গুণ এই তিনটা ক্ষেত্রেই এই ফর্মুলা প্রযোজ্য। ভাগের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। আমরা কেন প্রযোজ্য না, আমরা সেটা আপাতত ওইদিকে যাচ্ছে না, কেন প্রযোজ্য না, ঠিক আছে? তখন অনেক বড় ম্যাথমেটিক্স চলে আসবে আবার। তাহলে দেখো এখানে এ আর বি দুইটা হচ্ছে আমাদের প্রাইম সংখ্যা, এন এন এটাও আমাদের একটা সংখ্যা। তো আমরা যদি এ কে এন দিয়ে মোড করি প্লাস বি কে এন দিয়ে মোড করে যে রেজাল্টটা পেলাম, দুটো যোগ করার পরে যদি আবার এন দিয়ে মোড করি, তাহলে যে রেজাল্টটা হবে, এ আর বি এর মান যোগ করে এন দিয়ে মোড করলে একই রেজাল্ট হবে। আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখি, এবং এটা কিন্তু যোগ বিয়োগ গুণ এই তিনটা ক্ষেত্রে প্রযোজ্য, ভাগের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না, আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন একটা এক্সাম্পল নিলাম। ধরো এ এর মান হচ্ছে 19, বি এর মান 18 আর এ এর মান 5। এখন আমাদের আগের ফর্মুলায় দেখো যে 19 মোড 5 কত হবে? এই 19 কে 5 দিয়ে মোড করলে কত হয়? 4। হ্যাঁ, যে এটা হচ্ছে, আচ্ছা তাহলে 4 হলো, এই যে 4। আর 18 মোড 5 3, এটাকে আবার 5 দিয়ে মোড করতে হবে, কত হবে? 7। এখন আমাদের কথা কি ছিল? 7 কে আবার 5 দিয়ে মোড করলে 2 হবে, ঠিক আছে? এখন দেখো আমাদের এ আর বি যোগ করে যদি 19 আর 18 যোগ করলে কত হবে? 37। সেটাকে 5 দিয়ে মোড করলে 2। দেখো একই রেজাল্ট কিন্তু। এটাই কিন্তু আমাদের ছিল যে আমরা যদি এ আর বি কে আলাদা করে মোড করে আবার তাকে মোড করে যদি যে রেজাল্টটা পাবো, এ আর বি যোগ করে এন দিয়ে মোড করলে কিন্তু একই রেজাল্ট পাবো, ঠিক আছে? এই ম্যাথমেটিক্সটা কি বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে। এটা বড় ম্যাথমেটিক্স ছিল না, যখন আমরা ম্যাথমেটিক্স করতে যাব তখন কিন্তু বড় হবে। আচ্ছা, এটা কিন্তু আমি দেখালাম যোগের ক্ষেত্রে, এটা গুণের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের এইখানে যোগ এবং গুণ এই দুইটা ফর্মুলা লাগবে, বিয়োগেরটা আপাতত লাগবে না। আচ্ছা, এখন আমরা দেখো আমরা যে অ্যালিস মনে করি ববকে একটা মেসেজ সেন্ড করতে চাচ্ছি, তাহলে অ্যালিস প্রথমে কি করবে? অ্যালিস প্রথমে তার কি তৈরি করবে, তার যে পাবলিক কি এবং প্রাইভেট কি এই দুটা জিনিস তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই আরএসএ অ্যালগরিদমটার সাথে আমাদের তিনটা মান আছে, একটা পি, ছোট হাতের পি, ছোট হাতের কিউ, ছোট হাতের এন, আর একটা হচ্ছে জেড। এই চারটার মান আমাদের জানতে হবে। আচ্ছা, পি এবং কিউ হচ্ছে দুইটা প্রাইম নাম্বার, মনে থাকবে পি এবং কিউ দুইটা প্রাইম নাম্বার। তবে এই পি আর কিউ যত বড় হবে তোমার অ্যালগরিদমের সিকিউরিটি তত বেশি হবে। পি এবং কিউ দুইটা প্রাইম নাম্বার, এই দুইটার মান যত বড় হবে আমাদের অ্যালগরিদমের সিকিউরিটি তত বেশি হবে। আর এনটা হচ্ছে পি এবং কিউ এর গুণফল, মনে থাকবে এনটা হচ্ছে পি এবং কিউ এর গুণফল। আচ্ছা, আমি একটা ডিরেক্ট এখানে চলে আসি। তাহলে আমি কি করলাম, আমি পি এবং কিউ ধরে নিলাম দুইটা প্রাইম নাম্বার। মনে করো পি এর মান 5, কিউ এর মান 7। প্রাইম নাম্বার তো বুঝো মনে হয় নাকি? হ্যাঁ, তাহলে আমাকে এখন এন ক্যালকুলেট করতে হবে। এনটা হবে পি এবং কিউ এর গুণফল। যদি হ্যাঁ, এন ইজ ইকুয়াল টু পি কিউ, তাহলে পি এর মান আমি 5 ধরে নিচ্ছি, কিউ এর মান 7 ধরলাম, তাহলে এন এর মান কত হবে? 35। আচ্ছা, এরপর আমি জেড ক্যালকুলেট করব। জেড ক্যালকুলেট করব হচ্ছে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস ওয়ান দিয়ে। তাহলে এই ক্ষেত্রে কত হবে? হ্যাঁ, তার মানে 24 হবে। হ্যাঁ, এখন আমি ই ক্যালকুলেট করব। দেখো ইটা বলছে যে চুজ এ নাম্বার ই লেস দেন এন। আমি যে এন ক্যালকুলেট করলাম তার চেয়ে একটা নাম্বার, তার চেয়ে ছোট একটা নাম্বার আমি ই কে চুজ করব, এবং খেয়াল রাখতে হবে যে দ্যাট হ্যাজ নো কমন ফ্যাক্টর উইথ জেড।
মানে আমি যে আমার যে জেডটা আসলো, এই জেডকে এবং যে ইটা ধরলাম, এই দুইটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা থাকা যাবে না, মানে কমন ফ্যাক্টর থাকা যাবে না এক ছাড়া। এটা আমরা আরেকটু ক্লিয়ার হব যখন আমরা এটা একদম রিয়েল ম্যাথমেটিক্স যাবো তখন। তো কমন ফ্যাক্টর বুঝো, কমন ফ্যাক্টর মনে করো তিন, মনে হ্যাঁ মনে করো তোমার 6 আর 10, 6 আর 10 এর মধ্যে কমন ফ্যাক্টর কোনটা? 6 এবং 10, 2। হ্যাঁ মানে 6কেও 2 দিয়ে ভাগ করা যায়, 10কেও 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে তাহলে কিন্তু হলো না, তাহলে এরকম সংখ্যা নেওয়া যাবে না। কিন্তু 1 দিয়ে কিন্তু আবার সবাইকেই ভাগ করা যায়। তো এখানে এই জন্য এটা বলা আছে যে আদার দেন 1, 1 দিয়ে তো সবাইকেই ভাগ করা যায় নাকি, তো একটা আর এখানে সেটা আসবে না। তাহলে আমি ই এর মানও ধরে নিলাম, এমন ভাবে ধরলাম যে এন এর চেয়ে ছোট এবং জির এর সাথে কোনো কমন ফ্যাক্টর থাকা যাবে না। এখন আমি ই ক্যালকুলেট করব, ঠিক আছে, ডি ক্যালকুলেট করব। এই ডিটা এমন ভাবে ক্যালকুলেট করব, দেখো এখানে বলা আছে যে ডি মাইনাস ওয়ান ইজ এক্স্যাক্টলি ডিভিসেবল বাই জেড। এই যে এই ফর্মুলা ইউজ করে আমি ডি ক্যালকুলেট করব। দেখো এখানে আমার ই এর মান কিন্তু আমি আগেই ধরে নিলাম, জেড এর মান আছে আর ডি এর মানটা ক্যালকুলেট করব, ঠিক আছে। তো এই ইডি মোড জেড ইজ ইকুয়াল টু 1, আমি যদি এটাকে একটু কাস্টমাইজ করি কি লেখা যায়? ইডি ইডি মাইনাস 1, এটাকে যদি আমি মোড করি জেড দিয়ে, কত হবে? কত হবে? হ্যাঁ 0 হবে, ঠিক আছে। এটা কি বুঝতে পারছো আমি কি করলাম? দেখো এখানে বলছে যে ইডি কে আমি জেড দিয়ে মোড করলে আমার ভাগশেষ 1 হবে। তাহলে আমি ভাগশেষটা যদি আগেই বিয়োগ করে দিই তাহলে ভাগফল কি হবে? এখানে 0 হবে, এই কথাটা কি সত্য? 0 না, এখানে একটা ইন্টিজার সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে। 0 না, ইন্টিজার সংখ্যা হবে, ঠিক আছে। এই ভাগফল তো 0 হবে না, এখানে এখানে একটা ইন্টিজার সংখ্যা হবে। আচ্ছা আমরা একটু নিচের দিকে আসি এখন এখানে। আচ্ছা এটা তোমাদের ক্যালকুলেটর দিয়ে সহজেই বের করা যায়। তোমাদের ক্যালকুলেটরে দেখবা এটা লিখবা যে পি ইন্টু ডি মাইনাস 1, এটাকে যদি তুমি জেড দিয়ে ভাগ করো, ভাগ যদি করো জেড দিয়ে, তাহলে এখানে ভাগফল কি আসবে? আচ্ছা এখানে একটু সমস্যা আছে, দাঁড়াও এটা আমি করে দিলাম। এটা হচ্ছে আমি যদি ইডি মাইনাস 1 মোড জেড করি, আমাদের এটা 0ই আসবে, ঠিক আছে। ইডি ইডি মাইনাস 1, এটাকে যদি আমি মোড করি এন জেড দিয়ে, আমার এখানে ভাগফলটা কিন্তু 0, এটা কিন্তু 0ই আসবে, এটা আমাদের 0ই আসবে। কিন্তু আমি যখন ক্যালকুলেটর দিয়ে বের করব তখন কি লিখব? এখানে ইডি মাইনাস 1, এটাকে আমি ভাগ করব কত দিয়ে? মোড করা মানে কি? ভাগ করা না, জেড দিয়ে ভাগ করে এখানে একটা ইন্টিজার সংখ্যা আসবে, ইন্টিজার সংখ্যা। তো আমার এই এখানে ই এর মানও আছে, জেড এর মানও আছে, আমি শুধু এই ডি এর মান ধরবো 1 2 3 4 5 এরকম করে ধরবো। তোমরা অনেক সময় যে ইকুয়েশনের মান বের করছো না, রুট বের করছো না? হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখানে হ্যাঁ তো এইখানে আমি ভাগ করে দিলাম, ভাগ করে দিলে এখানে একটা হ্যাঁ এখানে কিন্তু ইন্টিজার নাম্বার না, ফ্র্যাকশন নাম্বারও আসবে। তো আমরা আমরা এখানে ক্যালকুলেট করব হচ্ছে ইন্টিজার সংখ্যাটা, মানে মনে করো এখানে মান আসলো 1, ঠিক আছে। ইন্টিজার সংখ্যার জন্য আমরা ক্যালকুলেট করব, এটা এটা আমরা একটু একটু পরেই আমরা এটা আরো ক্লিয়ার বুঝতে পারবো, ঠিক আছে। আপাতত এটা মনে রাখো যে আমরা এটা যদি ভাগ করি এখানে একটা ইন্টিজার সংখ্যা আসবে আর মোড করলে 0 আসবে। আচ্ছা তো এখন তাহলে আমাদের এলিসের কাছে কিন্তু তার পাবলিক কিউ আছে, প্রাইভেট কিউ আছে। এখন এলিস এলিস ওই যে সি অথরিটি ছিল না, সি অথরিটির কাছে সে এন এর মান এবং তার যে ই, এই দুইটা জিনিস শেয়ার করবে, ঠিক আছে। এই দুইটা জিনিস শেয়ার করবে, এন এবং ই এই দুইটা জিনিস শেয়ার করবে। আচ্ছা শেয়ার করলো, এখন আমার মেসেজটা এনক্রিপ্ট করতে হবে। দেখো এনক্রিপ্ট করার সময় আমার এখানে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এম
এইখানে দেখো এমটা কিন্তু হচ্ছে আমাদের মেসেজ, আমি যেটা এনক্রিপ্ট করতে চাই, এই ইটা হচ্ছে আমার অ্যালিসের পাবলিক কি কিন্তু, আর মোড কি এন। তাহলে এটা আমি কি পাবো, এটা আমি সি পাবো, সেফার টেক্সট পাবো। সেফার টেক্সট ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার ই মোড এন। ক্লিয়ার এই পর্যন্ত? এখন আমি যখন এটাকে ডিক্রিপ্ট করব, আচ্ছা এখানে এই ডিটা পাওয়ার হবে, যখন আমি ডিক্রিপ্ট করব মানে এম পাবো, তখন হবে সি টু দি পাওয়ার ডি মোড এন। দেখো এই ডিটা কার কাছে আছে, এই ডিটা কিন্তু ওই যে আমি যাকে পাঠালাম তার হচ্ছে পাবলিক প্রাইভেট কি, ঠিক আছে? যাকে পাঠাবো তার প্রাইভেট কি হচ্ছে এই ডি, আর এই এনটা কিন্তু কমন, ঠিক আছে? এই এনটা কিন্তু কমন, এই এনটা ওই যে আমি যখন এনটা শেয়ার করব তখন এই এন থেকে আমাদের বব ক্যালকুলেট করে তার পাবলিক কি এবং প্রাইভেট কি সে জেনারেট করবে। তো পাবলিক কি এবং প্রাইভেট কি কিভাবে জেনারেট করে এটা আমি অন্য ক্লাসে দেখাবো, ঠিক আছে? যে মনে করো আমি একটা এন শেয়ার করলাম, এন থেকে পাবলিক কি এবং প্রাইভেট কি জেনারেট করা যায়। তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, যে সিফার টেক্স হি ইজ ইকুয়াল টু এম টু দি পাওয়ার ই মোড এন। এই ইটা হচ্ছে আমার অ্যালিসের পাবলিক কি, আর এই সিটা যখন রিসিভ করবে বব, তখন বব এটাকে ডিক্রিপ্ট করবে। ডিক্রিপ্ট করবে কি, সি টু দি পাওয়ার ডি মোড এন। এই ডি কিন্তু আমাদের, হ্যাঁ ডি হচ্ছে আমাদের যাকে পাঠাবে তার প্রাইভেট কি। তাহলে এই ডি যদি না থাকে তুমি কি মেসেজটাকে ডিক্রিপ্ট করতে পারবা? সম্ভবই না কিন্তু, ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটা ম্যাথমেটিক্স চলে আসি, এরা কিন্তু ম্যাথমেটিক্স পরীক্ষায় থাকবে। সাপোজ বব একটা মেসেজ পাঠাবে অ্যালিসকে, তাহলে বব মনে করো চুজ করলো পি, 5 চুজ করলো, কিউ চুজ করলো কত, 7, যেটা আমি একটু আগেই বলছিলাম। তাহলে এন কত হবে, এন হবে পি ইন্টু কিউ 30, জেড কত হবে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1, তাহলে 2 গুণন না 2 না সরি 4 গুণন 6 24, হ্যাঁ 24। এখন ই চুজ করতে বল, দেখো এখানে বলছে চুজ ই। যখন আমরা ই চুজ করবো আমরা কি কি কনসিডার করছিলাম, যে এন থেকে ছোট হতে হবে। দেখো এন এর মান 35, এটা মান কত 5, তাহলে এন থেকে ছোট। এবং জেড কত 24, 24 আর 5 এর মধ্যে কি কোনো কমন ফ্যাক্টর আছে? মানে 5 এবং 24কে একই সংখ্যা দিয়ে ভাগ করা যেরকম কোনো সংখ্যা আছে? এক ছাড়া নাই, এক আছে কিন্তু, তো এক তো ধরা যাবে না। তবে এখানে বলছে সিন্স 5 and 24 have no common factor, finally Bob choose D is equal to 29। আচ্ছা এই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই 7 ধরতে পারতে তুমি, এখানে এই 35-এর ছোট যে কোনো সংখ্যাই ধরা যাবে। অবশ্যই 24-এর সাথে কিন্তু কমন ফ্যাক্টর থাকা যাবে না। তুমি মনে করো এখানে 12 ধরলা, তাহলে কি হবে, এর মান যদি 12 চুজ করো তাহলে কিন্তু হবে না, কারণ 12কে আর 24 এই দুটার মধ্যে অনেক কমন সংখ্যা আছে যেগুলো দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? আচ্ছা এখন দেখো তোমার কাছে ই আছে, এন আছে, জেড আছে, তুমি এখন ডি ক্যালকুলেট করবা। তাহলে আমি ফর্মুলা কি লিখছিলাম, যে ই ইন্টু ডি মাইনাস 1, আমি এটাকে জেড দিয়ে ভাগ করি, ভাগফল একটা পূর্ণ সংখ্যা আসতে হবে। দেখো এখানে ই এর মান কত 5, আর ডি এর মান মনে করো আমি 29 ধরলাম, তাহলে 5 গুণন 29 কত হয়, 5 গুণন 29 কত হয় 145 নাকি, 145। সেখান থেকে 1 বিয়োগ করো, তাহলে 144। 144কে 24 দিয়ে ভাগ করলে কত হয়, একটা পূর্ণ সংখ্যা আসবে না? একশো চুয়াল্লিশ ভাগ 24, 6 আসে, 6। তাহলে একটা পূর্ণ সংখ্যা আসছে। এখন তুমি এটাকে আর একটু আগের মতো করে লেখো, যে 5 গুণন 29, হ্যাঁ ভাগশেষ তো 0 আসবে কেন, ভাগশেষ 1 আসতে হবে। আমাদের ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল ইডি মোড জেড ইজ ইকুয়াল টু 1 ছিল, এরকম ছিল না, 1 ছিল। এখন দেখো ই এর মান কত, ই এর মান হচ্ছে আমাদের 5 গুণন তুমি ডি এর মান 29 ধরলা, এখন এটাকে মোড করো 24 দিয়ে, ভাগশেষ কত হবে 1 হবে না? হ্যাঁ তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করে এরকম
ডি এর মান কিন্তু যে শুধু 29 তা কিন্তু না, ডি এর যে কোনো মানের জন্য অনেকগুলো হতে পারে। তো যে সকল মানের জন্য এই কন্ডিশন স্যাটিসফাই করবে সেই সকল মানের যে কোনোটাই তুমি ডি হিসেবে চুজ করতে পারো, ঠিক আছে? এই জন্য তোমাদের সবার কিন্তু রেজাল্ট এক, মানে এনক্রিপশন এবং ডিক্রিপশন করলে সেম টেক্সটই আসবে, কিন্তু সিফার টেক্সট কিন্তু প্রত্যেকের ভিন্ন ভিন্ন হতে পারে। মনে করো আশরাফুল চুজ করলো ডি এর মান 29, একজন চুজ করলো ডি এর মান 29 ছাড়া অন্য কোনো কিছু, যেটা এই কন্ডিশন ম্যাচ করে। তাহলে সে যদি ওইটা দিয়ে যদি ইয়া করে, এনক্রিপ্ট করে এবং ডিক্রিপ্ট করে, ভ্যালু কি সেম হবে? ভ্যালু সেম হবে না, কিন্তু মেসেজ কিন্তু সেম হবে। মানে তুমি যেটা সেন্ড করতে চাচ্ছিলা ওইটা কিন্তু পরে আবার ডিক্রিপ্ট করলে ওইটাই আসবে, ঠিক আছে? এখন আমরা একটা এক্সাম্পলে চলে আসি। মনে করো এই যে আমরা ধরে নিলাম যে এল আছে, এল হচ্ছে প্লেন টেক্সট, ঠিক আছে? তাহলে এল এর ভ্যালু কত? 12। যে আমরা আগে 1 থেকে 26 পর্যন্ত নাম্বারিং করছিলাম না, সেই রেসপেক্টে গেলে পজিশন কত হবে? 12 হবে। তাহলে এখন এনক্রিপ্ট করব কিভাবে? এম টু দি পাওয়ার ই, তাহলে 12 টু দি পাওয়ার কত হবে? 12 টু দি পাওয়ার কত হবে? এখানে ই এর মান কত ছিল? 5 ছিল। তাহলে 12 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে যে এটা। এখন এটাকে কি করব? এটাকে মোড করব কত দিয়ে? এন দিয়ে। এন মানে 35। কত আসবে? এটা তো আসছে 17, কিন্তু এইখানে কিন্তু একটু কেস আছে। মনে করো তোমার ক্যালকুলেটরে 12 টু দি পাওয়ার মনে করো কোনো সময় এটা 29 আসলো, তখন কিন্তু তোমার ক্যালকুলেটরে একবার যখন প্রেস করবো তখন কত আসবে জানো? তখন কিন্তু ম্যাথ এরর আসবে। তো তখন কি করতে হবে? আচ্ছা আমি ওইটা একটু পরে আসতেছি। তাহলে আমাদের এইখানে আসবে কত? 12। এখন 12 করসপন্ডিং ভ্যালু কত? মানে সরি, 17 করসপন্ডিং লিটার কি? আচ্ছা কিছু একটা হবে নাকি? এবিসিডি থেকে এ থেকে জেড এর মধ্যে কিছু একটা হবে নাকি? এ থেকে জেড এর মধ্যে কিছু একটা হবে। আচ্ছা হলো। তা এখন মনে করো এই যে এটা কিন্তু আমরা পেলাম সি, কিউ না? আচ্ছা কিউ, এটা আমরা কিউ পেলাম। এখন এই কিউটা ববের কাছে চলে গেল, বব কি করবে? বব কিউ এর করেসপন্ডিং ভ্যালু কত? 17 পাবে। এখন তার কাছে কি ছিল? 17 টু দি পাওয়ার ডি। এই 17, হ্যাঁ সরি, 17 টু দি পাওয়ার ডি মানে 29। এই 29 মোড করতে হবে কত দিয়ে? 35 দিয়ে। এখন তোমার ক্যালকুলেটরে যদি থাকে ক্যালকুলেটর লেখো 17 টু দি পাওয়ার 29 লেখো, দেখো কিছুই আসবে না। হ্যাঁ, তাহলে কি করতে হবে? যে আমার ক্যালকুলেটরে ধরে এরকম ভাবে এই 17 টু দি পাওয়ার 29 কে ভেঙে নিতে হবে। তাহলে আমি একটু এটা অন্য এক জায়গায় নিয়ে যাই, এখানে নিয়ে আসি। আমি কি করব? আমি হচ্ছে প্রথমে 17 টু দি পাওয়ার 29 মোড 35, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এটাকে কি করব? এটাকে আমি ছোট করব। ওই যে আমরা যে ফর্মুলা শিখলাম যে, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আমরা কি করব? এখানে 17 টু দি পাওয়ার মনে করো 5 আসে, তাহলে 17 টু দি পাওয়ার 5 মোড 35। এই মোড 35 করতে হবে না? হ্যাঁ, ইনটু 17 টু দি পাওয়ার আবার 5, হ্যাঁ আবার 5 মোড 35। বাদ থাকলো কত? হ্যাঁ 19। তাহলে আবার এরকম লিখতে হবে কয়বার? এরকম, হ্যাঁ 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 ঠিক। তাহলে আমি এখানে লিখলাম যে 17 টু দি পাওয়ার শেষে কত হলো? 4 মোড 35। এখন এটাকে আবার কি করতে হবে? এটাকে আবার হোল কিন্তু আমাদের 30 আবার 35, যেটা আমরা আগে শিখছিলাম যোগের ক্ষেত্রে, এখন এটা গুণের ক্ষেত্রে আসলো। তো এইভাবে আমরা ভেঙে ভেঙে লিখবো, দেখবা এই ভেঙে ভাঙার পরে আমাদের এটার মান 12 আসবে। এই 12 ইজ ইকুয়াল টু কি ছিল? 12 ইজ ইকুয়াল টু ছিল এল। তাহলে এই যে এইটাই কিন্তু আমাদের কমপ্লেক্সিটি, যে তুমি এই যে সহজে ক্যালকুলেটই করতে পারবে না। মনে করো তুমি টি এর মান জানো না, তুমি ডি এর মান 1 দিয়ে শুরু করলা, ঠিক আছে? 1 2 3 5, তো তুমি যে ক্যালকুলেট করবা
ওই ক্যালকুলেট করতে করতে তোমার দেখা যাচ্ছে মনে করো তোমার 30 মিনিট লেগে গেল, তো তোমাকে তো তখন লগ আউট করায় দেবে, বা 3বার ট্রাই করলে তোমাকে ওখানে স্টপ করায় দেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আরএসএ অ্যালগরিদম, এটা হচ্ছে আমাদের আরএসএ অ্যালগরিদম। আচ্ছা, এখন এটার উইক পয়েন্ট কি বলো তো, উইক পয়েন্ট কি? তোমাদের পরীক্ষায় থাকবে এরকম যে মনে করো পি এবং কিউ এর মান দেওয়া আছে, আর তোমার একটা মেসেজ দেওয়া আছে, তোমাকে বলবে মেসেজটা দিয়ে এনক্রিপ্ট করো এবং ডিক্রিপ্ট করো। আচ্ছা, আমি একটু আমার গুগল ক্লাসরুমে যাই, এইখানে একটা অ্যাসাইনমেন্ট আমি ক্রিয়েট করছি। তোমরা দেখো আজকে 7টায় এটা লাইভে যাবে, আমি একটু দেখাই। তোমাদের পরীক্ষায় যখন দিবা তখন কিন্তু অবশ্যই ক্যালকুলেটর সাথে নিয়ে বসতে হবে, তা না হলে তোমার ওই যে ডি এর মান ক্যালকুলেট করতেই কিন্তু আধা ঘন্টা চলে যাবে। এবং তুমি যদি প্র্যাকটিস না করো, ফর গড সে, তুমি ওই যে মেসেজটাকে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট কিছুই করতে পারবা না। ঠিক আছে, সো এটা আমি তো বললাম যে পরীক্ষায় যত বড় হবে, মানে পি এবং কিউ এর মান যত বড় হবে, আমাদের সিস্টেমটা তত সিকিউর হবে। আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি দেখবে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা আছে, এটা আজকে 7টায় লাইভে যাবে। ঠিক আছে, 10 নম্বর একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা আছে, আমি সেই অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু কথা বলি। এই যে এখানে অ্যাসাইনমেন্ট আছে, আনটাইটেল ফর্ম আছে, এই আনটাইটেল ফর্মটা আমরা বাদ দিয়ে এখানে অ্যাসাইনমেন্টটা আছে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ওপেন করলে এখানে দুইটা কোশ্চেন আছে দেখবা। প্রথম কোশ্চেনটা আমি আগে বলেই দিয়েছিলাম যে কি হবে। তো এখানে বলা হয়েছে ই সোর্স আর জেড হচ্ছে ডেস্টিনেশন, তাহলে আমরা যে ডিসক্রিপটিভ রাউটিং পড়ালাম সেটা দিয়ে কিভাবে ক্যালকুলেট করা যাবে সেটা একটা। আর আরেকটা কোশ্চেন আছে দেখবে এখানে, এই যে 2 নাম্বার, হ্যাঁ হ্যাঁ, সেটা বের করা। আর 2 নম্বরটা হচ্ছে দেখো বলছে ইউজিং আরএসএ অ্যালগরিদম অ্যাজিউম n is equal to 35 এন্ড মেসেজ দেওয়া আছে, বলছে যে এনক্রিপ্ট এন্ড ডিক্রিপ্ট দ্য মেসেজ। তাহলে এখানে কিন্তু n এর মান দেওয়া আছে, n এর মান যদি পি কিউ এর মান তোমাকে ধরে নিতে হবে, বের করতে হবে n থেকে নাকি। তো তাহলে এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, দুইটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যেখানে দুইটাই আমাদের প্রাইম নাম্বার হবে। এখন তাহলে 35কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, প্রাইম নাম্বার কি কি হতে পারে? প্রথমে 3 আর 5 ধরতে পারি, তো 3 আর 5 ধরলে কি আমাদের 35 হয়? হয় না, 15 হয়, তাহলে হলো না। এরপর 5 আর 5 ধরলেও হবে না, 3 আর 7 ধরলেও হবে না, 35 মিলতে হবে তো। হ্যাঁ, তো এরকম করে যেতে যেতে আমাদের যে দুইটা নাম্বারের জন্য 35 ম্যাচ করে, সেই দুইটা নাম্বার, একটাকে পি ধরতে হবে, একটাকে কিউ ধরতে হবে। যেমন এইখানে আসবে কত, 5 আর 7, 35। যদি এন এর মান থাকতো 55, তখন কি ধরতাম? মনে করো এখানে এন এর মান 55 আছে, আমরা 5 আর 11 আরো অনেক কিছু হতে পারে না? হতেই পারে, মানে আমাদের দুইটা, হ্যাঁ, দুইটা প্রাইম নাম্বারের দিয়ে অনেকগুলোই হতে পারে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে তোমাদের মনে করো আমি পড়াইছি পি আর কিউ দেওয়া আছে, পরীক্ষায় আছে এন দেয়া, তখন তো মনে করো চিল্লাপালা শুরু করবো যে এইটা তো আসে না, এটা তো পড়ি নাই। তো একটু ট্রিক, ঠিক আছে, এটা একটু ট্রিক আর কি। তো এই এই দুইটা জিনিস তোমাদের ডেডলাইন দেওয়া আছে মনে হয় 3 তারিখ বা এরকম, 1 সপ্তাহ টাইম দেওয়া আছে এই দুইটা প্রবলেম সলভ করার জন্য। তোমরা সলভ করে দেখবে এখানে স্টুডেন্ট আইডি আর নেম দেওয়া আছে, আর এইখানে শুধুমাত্র একটা ফাইল চুজের অপশন আছে। তোমরা এই দুইটার আনসার একটা সিঙ্গেল পিডিএফ করে 10 মেগাবাইটের নিচে আপ করে দেবা, এখানে আপ করে সেন্ড করে দেবা। ঠিক আছে, হ্যাঁ কোভিড, তাহলে এখানে সি কে একবার করতে হবে, ওকে করতে হবে ভি আই ডি, কোভিড। ঠিক আছে, টাইম আছে অনেক, 1 সপ্তাহ টাইম আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এখানে যেভাবে দেখালাম সেইভাবে করতে হবে। এইখানে মনে করো এই যে এল ও ভি ই ছিল, এখানে আসবে সি ও ভি আই ডি। তারপরে তোমরা যদি চার্ট চার্ট ভাবেও করতে পারো, অথবা সিঙ্গেলের জন্য ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে আমাদের আরএসএ অ্যালগরিদম। এই এসএমটিপি আমাদের আপাতত লাগবে না, কারণ এগুলো আমরা অন্য জায়গায় পড়ে ফেলছি, এগুলো আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, তো এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে, এই আরএসএ অ্যালগরিদম কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। আমরা
সামনের দিন কিভাবে কি জেনারেশন করা হয় সেই জিনিসটা দেখাবো আরএসএ অ্যালগরিদমের। এন থেকে কিভাবে কি জেনারেশন করা হয় সেটা দেখাবো, ঠিক আছে? তাহলে আজকের কোশ্চেন নিয়ে কারো কোনো আজকের এই লেকচার নিয়ে কারো কোনো কোয়েরি আছে? যে আমি এখানে তোমরা আগে বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে। বাসায় প্র্যাকটিস করলে দেখবে অনেক অনেক কিছুই বুঝতেছো না, তখন আমরা আবার নেক্সট দিন সেটা নিয়ে ডিসকাস করব। আর যদি প্র্যাকটিস না করো, তোমরা মনে করো এটা আমি আজকে দেখালাম, তোমরা প্র্যাকটিস করলে না, তোমরা কিন্তু এই আজকের দিন পার হলেই কিন্তু নতুন মনে হবে, কারণ এই ম্যাথমেটিক্স কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? প্র্যাক না না না, ডি এর মান তো ক্যালকুলেট করছি। এই যে ডি এর মান ক্যালকুলেট করলাম না, এই যে এখানে, এই যে দেখো আমি কই ক্যালকুলেট করলাম, এই এটাদের মধ্যে আছে মনে হয়। আমি এখানে কিন্তু ডি এর মান ক্যালকুলেট করছি, এই যে এই ফর্মুলা ইউজ করে, যেমন ইডি মাইনাস ওয়ান মোড, না ইডি মাইনাস ওয়ান না, আমি ক্যালকুলেট করছি হচ্ছে তোমার এই যে এইখানে দেখো যে ই ইন্টু ডি মাইনাস ওয়ান ভাগ জেড, এটা ইজ ইকুয়াল টু একটা পূর্ণ সংখ্যা আসতে হবে। আমি কিন্তু এটাকে কাস্টমাইজ করছি আমার মতো করে। অ্যাকচুয়াল কিন্তু এরকম যে ইডি মোড জেড ইজ ইকুয়াল টু ওয়ান হতে হবে। দেখো ই এর মান 5 আমাদের আছে, ডি এর মান নাই, তো আমি ডি এর মান প্রথমে 1 ধরবো। 1 ধরলে কি কন্ডিশন স্যাটিসফাই করবে? করবে না। এরপর আবার 1 বাড়াবো, 2 ধরলাম, হবে না। কিন্তু দেখবো যখন এটার মান 29 হয়, তাহলে 5 গুণন 29, 5 গুণ 29, এটাকে মোট করবো 40 দিয়ে, দেখবা এখন শুধুমাত্র 1 আসবে। তো এই যে ডি এর মান, এটা কিন্তু আমরা ক্যালকুলেট করতেছি। যেমন তোমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এখানে রুট বের করতে বলে না? তোমরা নাম নিউমেরিক সিস্টেম পড়ছিলে, নিউমেরিক সিস্টেম? তো এখানে একটা ইকুয়েশনে রুট বের করতে পারো না? রুট কিভাবে বের করে? মানে অনেকগুলো ভ্যালু আছে, একটা আননোন, তো ওই সব ভ্যালু থেকে তো আননোনটা আমরা বের করতে পারি। তো এইখানে আমাদের ডি ছাড়া বাকি সবার মান হচ্ছে আছে, দেওয়া আছে। এখন এই ডি এর মানটা এই কন্ডিশন স্যাটিসফাই করে এমন একটা মান খুঁজে বের করতে হবে। তো এই ডি এর মান কিন্তু শুধু যে 29 হবে তা কিন্তু না, 29 এর বেশিও হতে পারে। তো যেটাই হোক না কেন, এই কন্ডিশন স্যাটিসফাই করলেই হলো। হ্যাঁ 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 হ্যাঁ, তখন তখন ওই ওই হ্যাঁ, তখন ওই ওই ডি এর মানটাই হচ্ছে আমাদের, যেটা তুমি খুঁজতেছো, মানে বের করতে চাচ্ছ। হ্যাঁ হ্যাঁ স্যাটিস হ্যাঁ হ্যাঁ, এখন এই কাজটাই তুমি ক্যালকুলেটর দিয়ে করবা, ক্যালকুলেটর দিয়ে। আমি তো তোমাকে বলেই দিলাম যে ই ইন্টু ডি মাইনাস ওয়ান ভাগ জেড দিয়ে ক্যালকুলেটর, দেখবে যে ক্যাল একটা অপশন আছে, ক্যাল, সিএলসি, ওইখানে ক্যাল চাপলেই ডি ইজ ইকুয়াল টু হোয়াট আসবে। তখন তুমি ডি এর মান 1 দিবা, ইকুয়াল দিবা, এরপর পূর্ণ সংখ্যা না আসলে আবার ইকুয়াল দিলে ডি এর মান আবার চাবে, তখন তুমি আবার 1 বাড়াবা, এইভাবে। ঠিক আছে? তো এইটা প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু পারবা না সহজে। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে আজকে এইটা নিয়ে? আশরাফুল, এই যে তারপর আরো যারা আছে, হ্যাঁ ট্রাই কিন্তু ভালো করে করতে হবে, ঠিক আছে? এই হালকা পাতলা ট্রাই করলে কিন্তু হবে না। আচ্ছা, অনলি আমার 10 জন স্টুডেন্ট এখন ক্লাসে আছে, বাকিগুলো কোথায়? বাকিগুলো নাই, তাই তো? আচ্ছা যাই হোক, তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেয়ার শেষ করি। আমরা কিছুক্ষণ পরে এই যে ভিডিওটা আমরা আপ করে দেব, যারা মিস করছে, হ্যাঁ যারা মিস করছে তারা ওই ভিডিওটা ওখান থেকে দেখে নেও। এখন ল্যাব নিয়ে, হ্যাঁ ল্যাব নিয়ে, হ্যাঁ আচ্ছা ল্যাব নিয়ে, আচ্ছা আমি তাহলে আমার রেকর্ডিংটা এখানেই শেষ করি, তারপরে আমরা ল্যাব নিয়ে কথা বলি নাকি? আমি আমার রেকর্ডিংটা স্টপ করে দিই। রেকর্ডিংটা হচ্ছে আমরা